যদুবাসীদা যে বিষয়গুলো সামনে উঠে আসছে যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে অভিযোগ যে তিনি বর্তমানে এই পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু তাদেরকে অনেক বেশি সামনে রাখেন, তাদেরকে অনেক বেশি সুবিধা দেন। যাই হোক, সনাতনী হিন্দুদের ক্ষেত্রে সে হয়তো সে ধরনের ইয়ে পান না, কিন্তু সেটা সেই প্রশ্ন আলাদা। কিন্তু এখানে জঙ্গি যোগ যখন এসে যাচ্ছে এবং ধীরে ধীরে আমরা খাগড়াগড়ের উদাহরণ দিয়ে সামনে রাখি, একটা ভয়ানক জিনিস ঘটনা আমরা দেখেছি, এবং তারপরে আজকে ধীরে ধীরে যে জঙ্গি সংগঠনগুলো বা পেনিট্রেট করছে এবং সেফ করিডোর বাংলা থেকে তারা ভিন রাজ্যে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবং ঘাঁটি কাটছে, আজকে তো সেটাই বড় প্রশ্নচিহ্ন। অবশ্যই যে নাশকতামূলক কাজগুলো করছে, আজকে তো দেশের এবং রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা বড় সংকটের মধ্যে পড়েছে। এর পরিবর্তন কি এই তৃণমূল কি বললো বা কেন্দ্রীয় সরকার কি বললো এটা দিয়ে তো কখনোই মিলে না। আপনি যে বলছেন মুখ্যমন্ত্রী তোষণের বা রাজনীতি করছে বা তৃণমূল তোষণের রাজনীতি করছে, এই তোষণের রাজনীতি এর আগে হয়তো বামপন্থীরাও করে গেছে অনেক ক্ষেত্রে, আমরা জানি সেটা। কিন্তু একটা জিনিস মানতেই হবে, বামপন্থীদের অনেক দোষ ছিল, খুব খারাপ গভর্নমেন্ট ছিল, কিন্তু তারা যে গভর্নেন্সটা চালিয়েছিল সেই গভর্নেন্স 2011 সালের আগে অবধি, আপনারা একটু আগে আলোচনা করছিলেন, 2011 সালের আগে অবধি এই পশ্চিমবঙ্গের বুকে জঙ্গি আন্দোলন, জঙ্গি এই ধরনের নাশকতা, এই ধরনের যে সামাজিক অস্থিরতা, সেটা কিন্তু মানে কম না, আমি তো আমার জানা নেই, আপনি থাকলে বলবেন, মানে সেরকম কিছু হয়ে ওঠেনি। তার কারণ আছে, তার কারণ হচ্ছে, আমি আবার বলছি, গুড গভর্নেন্স। মানে বুদ্ধদেব ভট্টাচার্য, আপনার মনে থাকার কথা, 2002 সালে দাঁড়িয়ে প্রচুর মাদ্রাসা প্রশ্ন তুলেছিলেন আপনি, আমি কথাটা বললেন না, আমাকে ধরাতে হবে না প্লিজ। আমি আপনার কথার সময় একটাও কথা বলিনি। 2002 সালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রচুর মাদ্রাসা বন্ধ করে দিয়েছিলেন এবং তার ফলে ওনার পরবর্তীকালে জীবনহানিরও শঙ্কা এসেছিল, সব জানা এগুলো আমাদের ঘটনা। এই যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছিল, তখনই উনি বলেছিলেন যেখানে আমাদের গণিত পড়াবার কথা, ইতিহাস পড়াবার কথা, অন্য কিছু পড়াবার কথা, সেখানে অন্য কিছু শিক্ষাদান হচ্ছে। এই জায়গাতে এসে মমতা ব্যানার্জি সরকার কি করেছিলেন, অনেক মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার চেষ্টা করেছিলেন, সরকারি অনুমোদন দেওয়ার চেষ্টা করেছিলেন। আমি বলছি, আপনি খুব ভালো করে খেয়াল করুন, এর ভিতরে ঢুকতে হবে যে আমরা যে কথাটা বারবার বলার চেষ্টা করছি, কে কংগ্রেস, কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি নয়। আমি বলছি সবাই সবার মতো লড়াই করুক, রাজনীতি করুক আদর্শ নিয়ে, কিন্তু প্রশ্নটা হচ্ছে 2014 সালের পর থেকে বিজেপি যখন ফুল ফ্লেজেড ক্ষমতা এলো, তারা প্রথম শুরু করলো হিন্দু 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 ধর্ম নিয়ে রাজনীতি, এবং এই ধর্ম নিয়ে রাজনীতিটার যে শুরুটা হয়েছে, এবং এখানে এবার পশ্চিমবঙ্গ আপনি দেখুন, আপনি পশ্চিমবঙ্গে আজ তৃণমূল আসার পরও একই জিনিস শুরু হয়েছে। মমতা ব্যানার্জি এসে এদেরকে উপঢৌকন দিচ্ছেন, ওদেরকে উপঢৌকন দিচ্ছেন বিভিন্ন জায়গায়, মানে মুসলিম যে সমস্ত যারা এইসব প্রধান হয়ে আছে তাদের দিচ্ছেন না, এসেই করেননি, আপনি জানেন না। তো এবারে এই যে তোষণটা শুরু হলো, এবং আপনি দেখুন এই যে আজকে আপনিও কথা বলার সময় বলে ফেললেন সনাতনী হিন্দু, আমরা কিন্তু এইসব শব্দগুলো আগে পশ্চিমবঙ্গে, তার মানে কি হিন্দু ছিল না? হিন্দু ছিল। এই যে সনাতনী হিন্দু, আমরা হিন্দু, এই যে ভাষাগুলো, এই ভাষারও আমাদের আস্তে আস্তে মানে অবক্ষয় হচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে আসলে ভোট ব্যাংকের রাজনীতি চলছে, এবং ভোট ব্যাংকের রাজনীতি করতে গেলে দুটো দলকেই, তৃণমূলকে এবং বিজেপিকে, তারা যে বাইনারিটা সেট করেছে, তাতে দাঁড়িয়ে তাদেরকে এই ধর্মের রাজনীতিতে আসতে হবে। আপনি একটার পর একটা খেয়াল করুন, আজকে আমি বলছি আমার স্বরাষ্ট্র মন্ত্রকের দায়, এই দায় সেই দায়, নিজেদের দায়িত্ব নেই। আমার বিল্ডিংয়ে আমার চুরি, আমি আমার চুরি করবো কিনা, আমার বিল্ডিংয়ে চুরি হবে কিনা, সেই দায়িত্ব তো বিল্ডিংয়ে যারা আছে তারা, তাদের। কি করে বিল্ডিংয়ে মানুষ ঢুকবে অন্য লোক, যদি আমি না চাই? আমি চাইছি বলেই না ঢুকছে। আধার কার্ড থেকে শুরু করে, রেশন কার্ড থেকে শুরু করে, প্যান কার্ড থেকে শুরু করে, পাসপোর্ট, একটা জায়গা তৈরি হয়েছে। মানে তৃণমূল মানে দুর্নীতি, এবং সেই দুর্নীতির যেখানে যেখানে পয়সা তোলার জায়গা আছে সেই জায়গাগুলো দুর্নীতি। এবং আমি শেষ করে নিই একটুখানি সুপ্রিয়বাবু, সেটা হচ্ছে যে এবার মজাটা কোথায় দেখুন, বিজেপি দেখাচ্ছে আমি প্রচন্ড এর বিরোধিতা করছি, আমরা হিন্দুদের এই চাই, আমরা ভারতবর্ষের এই চাই, আমি অমুক, আমি তমুক, কিন্তু আসলে বিজেপি কোনোদিন চায় না যে তৃণমূলের বিরোধিতা করতে, তাহলে সিপিএম বা কংগ্রেসের জায়গা ভারী হয়ে যাবে। সিপিএম এবং কংগ্রেসকে বিজেপি কোনো জায়গায় চায় না, তাদের কাছে অনেক সেফ বেট তৃণমূল। সেই জায়গায় দাঁড়িয়ে তারা বারবার বিভিন্ন, আমি 2016 সাল থেকে এত দুর্নীতি হয়েছে, একটা দুর্নীতির শাস্তি হয়নি, একটা কনভিকশন হয়নি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে তৃণমূলকে এটা করতে হবে, বিজেপিকে এটা করতে হবে, যে তৃণমূলকে আটকে রাখতে হবে, কারণ তৃণমূল ছড়ে গেলে সিপিএম আসবে। সিপিএম আসলে আপনি দেখুন, যে সময় বিজেপি এসেছিল, বিজেপি ছিল যখন সিপিএম ছিল, বিজেপির নাম নিশান ছিল না, পশ্চিমবঙ্গে ধর্ম ছিল না, আরএসএস এত কিছু ছিল না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ওরা তো জমের মতো ভয় পায় সিপিএম কে। তাহলে যদি সিপিএম এসে যায়, সিপিএম এর সবথেকে বড় সংগঠন, একদম সাংগঠনিক শক্তি, সেই জায়গাটা আমি বলতে চাইছি। আচ্ছা, দেবাশিস দা কি সিপিএম লিডার নাকি রাজনৈতিক? আমাকে শেষ করে দিন, আপনার সময় তো বলেনি আমি কোনো কথা।
আপনার মনে হতে পারে আমি সিপিএম এর হয়ে কথা বলছি, আপনার মনে হতে পারে আমি শুরু করেছি সিপিএম এর, দর্শকদের মনে হচ্ছে বলতে দিন, উনি বিশ্লেষণ করছেন। আপনার কারণ আছে, আমি বুঝতে পারছি। আমি বলতে চাইছি যে এই যে জায়গাটা, এই যে রাজনীতিকরণটা হয়েছে না, যে রাজনীতির মধ্যে ধর্মটাকে নিয়ে আসা হয়েছে, তার কিন্তু একটা বড় কারণ। আপনি দেখেন আজকে যদি ভালোভাবে আমরা হিসাব করি, আজকে ববি হাকিমের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কোনো স্টেপ নিয়েছেন? উনি কত বড় কথা বলেছেন। অবশ্যই। আজকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছেন? উনি বলেছেন 30% কেটে গঙ্গায়, আরে তুমি কে ভাই হরিদাস 30% কেটে গঙ্গায় ফেলে দেবে? আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যেখানে ওনারা নামাজ পড়বেন মুসলিমরা সেটা ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে। মমতা ব্যানার্জি স্টেপ নেওয়ার ক্ষমতাই নেই। মমতা ব্যানার্জি জানে তাহলে আমার ভোট চলে যাবে। এই যে ভোটের রাজনীতি, আসলে যে গভর্নমেন্ট চালাবো, মানুষের জন্য কাজ করব না নিজের সম্পত্তির জন্য কাজ করব, এই জায়গায় আমাদের রাজ্যে যে তৃণমূল সরকার রয়েছে সে দ্বিধা বিভক্ত, এবং দ্বিধা বিভক্ত না পুরোটাই তারা এইভাবে করছে। তার ফলে আপনি আমি যত বসে এখানে চিল্লামিল্লি করি, চেঁচামেচি করি না কেন, এই জিনিসটা চলতে থাকবে। মমতা ব্যানার্জির ক্ষমতা থাকবে তাহলে ঢুকিয়ে দেবে, সবার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে দেবে। এবং সব থেকে বড় কথা, আজকে বিজেপিও এর এগেইনস্ট একটা স্টেপ নিতে পারে। আপনি বলছেন যাহাই তৃণমূল সরকার দেশদ্রোহিতার প্রশ্ন, ববি হাকিম দেশদ্রোহিতার প্রশ্ন বলেছে, উনি উস্কে দিয়েছেন। আজকে সেই ক্ষমতাই নেই সেই জায়গায়। কাকে কি বলবো সেটা আমরা বলছি। দেখুন এই যে মোবাইল এদেরকে ধরা পড়েছে প্রত্যেকে, এদের মোবাইল চ্যাটগুলো থেকে যা পাওয়া যাচ্ছে, এদের থেকে কিন্তু আসল লোকগুলোকে পাওয়া যাবে যে কারা এদেরকে সীমান্ত পাস করতে সাহায্য করেছিল। এদের মোবাইল চ্যাটের মধ্যে আছে, এবং সেই ইন্ট্রোগেশন গুলো করে এখানে কেন্দ্র এবং রাজ্য সমানভাবে জড়িত হয়ে তাদেরকে বার করা যে কারা দায়ী, কারা সেই প্রধান যারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে, কারা সেই হেডমাস্টার যারা ফলস সার্টিফিকেট দিচ্ছে, কারা সেই মা যারা ফলস মা হয়ে ওখানে দাঁড়াচ্ছে। এই প্রত্যেকটা জিনিস কনসিডারেশন জোনে আনতে হবে। এখানে পলিটিক্সকে ছেড়ে দিন, ভারতবর্ষকে তাকিয়ে দেখুন, মানে ইনভেস্টিগেশনের শিখরে পৌঁছাতে হবে। আমি সত্যজিৎদাকে কাটবো না, আমি শুধু দুটো জিনিস বলবো, যেগুলো উনি বললেন সেগুলো সতর্কীকরণ হতে পারে, সেটা হলে খুব ভালো হতো, এটা ভাবতে পারি আমরা। কিন্তু এই যে ধরুন রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, সবের মধ্যে প্রশাসন জড়িয়ে আছে, কাকে বলবে, কে বলবে? আমি শেষ করি, আমি বলতে চাইছি যে মানুষের তো সেই মানুষকে আপনি বললেন না জনতা জনার্দন, আমি এটা আপনার কাছে হাত জোর করে বলছি, আজকের দিনে এটা আপনি বলতে পারেন না মধ্যপ্রদেশে কে সরকার করেছিল এবং আলটিমেটলি কে সরকারে গেছে, বিজেপি জানে তো সেটা। আমি মহারাষ্ট্র কি হয়েছে, তাহলে এই যে জিনিসটা জনতা জনার্দন নয়, মানে আমরা যাকে ভোট দিচ্ছি সেই ভোট, আজকে আপনি ওইসব ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের বুকে দেখুন যে জিতলো আপনার নামটা বলছি সাগরদিঘিতে, তারপর সে কোথায় চলে গেল? তাহলে সাধারণ মানুষ যাকে ভোট দিল সেই ভোটটা কোথায় গেল? সেটাও চেঞ্জ হচ্ছে। জনতার মত প্রকাশ করার পরেও আমরা দেখছি সেই জায়গার জনপ্রতিনিধি চেঞ্জ হয়ে যাচ্ছে বা সরকার চেঞ্জ হয়ে যাচ্ছে। অবশ্যই এটা গুড পয়েন্ট। আমি হ্যাঁ অবশ্যই সেটা সংবিধানের নিয়ম, গণতন্ত্রের। দেবাশিস কিছু বলছে, আমি আসবো। বলছি যে দল আর গভর্নমেন্ট এই দুটো জিনিস যে আলাদা, এটা তৃণমূল কংগ্রেসকে বুঝতে হবে। আজকে যতই হয়তো সমালোচনা করছে বামপন্থীদের, কিন্তু আপনার আমি মনে করিয়ে দিচ্ছি, বুদ্ধদেব বাবুর সময় বুদ্ধদেববাবু বহু সময় লালকৃষ্ণ আদবানির কাছে গেছিল এবং বিভিন্ন রকমের রাজ্যের জন্য সুযোগ সুবিধা নিয়ে এসেছিল। কারণ দলটা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিজেপির কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু যখন সরকার সেটা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, আমাদের যা রাজনৈতিক যে আমাদের যেগুলো যেভাবে চলে, তাতে যদি দুজনের সুসম্পর্ক না থাকে তাহলে সম্ভব না। যেটা আপনি রাইটলি আইডেন্টিফাইড যে মমতা ব্যানার্জির উচিত বিভিন্ন রকম দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজ্যের স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসে এই আলোচনা এখানে সেটিং এর বিষয় নয়, সেটা বাইনারি পলিটিক্স করে লাভ নেই এখন। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না এই মুহূর্তে বাংলা যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই জঙ্গি অনুপ্রবেশ নিয়ে যে ধরনের জঙ্গি সংগঠনগুলো এখানে অপারেট করার চেষ্টা করছে, সেখানে মুখ্যমন্ত্রীকে তো উদ্যোগ নেওয়া উচিত কি উচিত না, আপনি বলুন। দেখুন, এই বাইনারি আপনারা সৃষ্টি করার চেষ্টা করছেন, কিন্তু পশ্চিমবঙ্গ এনসিআরবি রিপোর্ট হাবিজাবিগুলো যদি দেখেন, যে কেন্দ্রীয় রিপোর্টগুলো আছে সেই জায়গা থেকে একদম সেফ জায়গায় আছে পশ্চিমবঙ্গ। এত চাপ নেওয়ার কিছু নেই। পাহাড়দার মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, জঙ্গি আসবে, জঙ্গি ধরা পড়ে যাবে তাই বলছেন, চিন্তা কিছু নেই। এগুলো তো আপনারা তৈরি করছেন। আমিও তো বলবো, শুনুন, আপনাদের আমলেও কি জঙ্গি আক্রমণ হয়নি? আমেরিকান সেন্টার হয়নি? রশিদ খান হয়নি? না, আমার জানা, আপনারা জানলে ভালো তো, আপনাদের লোক ছিল তো, আপনারা তো ভালো করে জানবেন। এইগুলো আপনাদের কুটির শিল্প ছিল তখন, তো আরো ভালো করে জানবেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে যে ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে ঠিক আছে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে কথা বলবো না বা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো না, কিন্তু আজকে আপনাদের টার্গেট এই পশ্চিমবঙ্গে আপনারা সরকার গড়ার জন্য আসবেন, এবং তাহলে তো এখানকার মানুষকে তো কোথাও না কোথাও বোঝাতে হবে যে কতটা উদ্গ্রীব পশ্চিমবঙ্গে ভালো কাজ করার জন্য। কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো মেসেজ যাবে না?